জন্য অভিলাষ করত ছোটোবেলা থেকে 5 বছরেরও কম। তখন থেকে তার ইচ্ছা হতো যে পুরী কবে যাব। তারপরে ধীরে ধীরে যখন একটু বড় হতে লাগলেন, উনি হাওড়া স্টেশনে গিয়ে জিজ্ঞাসা করতেন টিকিটের দাম কত। তখন পুরী টু হাওড়া টিকিটের দাম ছিল 5 টাকা। 5 টাকা টিকিটের দাম ছিল। তো প্রভুপাদ ফিরে আসছেন, 5 টাকা টিকিটের দাম, অনেক দাম। তারপরে বৃন্দাবনের টিকিটের দামও ছিল 5 টাকা। হাওড়া টু মথুরা বৃন্দাবনের যাওয়ার টিকিটের দাম ছিল 5 টাকা। তো প্রভুপাদ ওনার স্কুল জীবনে থাকাকালীন ওনার আর পুরী যাওয়া হয়নি। তারপরে উনি কলেজে উঠলেন, স্কটিশ চার্চ কলেজে প্রভুপাদ পড়াশোনা করতেন। ইতিমধ্যে প্রভুপাদের বিবাহ হয়ে যায়। কলেজে থাকতে থাকতে প্রভুপাদের বিবাহ হয়ে যায়। এরকম সৌভাগ্যবান আর কয়জন আছে। আমি অবশ্য দেখেছি আমাদের স্কুলে ওই ক্লাস 10-এ থাকতে থাকতে বিয়ে হয়ে যেত ছিল আগে। এটাই প্রভুপাদের একটু সেই সময়টায় বাল্য বিবাহ প্রথা ছিল। প্রভুপাদের স্ত্রী বয়স ছিলেন তখন 9 বছর। 9 বছর কেউ আছে কেন? 9 বছর আছে তো। কে? একজন তুমি 9 বছর? প্রভুপাদ যখন বিবাহ করেছিল তোমার মতো বয়স তো একজন মহিলাকে বিবাহ করেছিল। মহিলা না, কন্যা কন্যা। তো যাই হোক, প্রভুপাদ বিবাহ করেছিলেন এই জন্যই যে উনি দেখছেন যে এই মুহূর্তে আমাকে পরিবারের দায়িত্ব গ্রহণ করতে হবে। তখনকার দিন নিয়ম ছিল বিবাহ হয়ে যেতেন, কিন্তু পূর্ণবয়স্ক না হওয়া পর্যন্ত বাপের বাড়িতেই থাকতেন। তো প্রভুপাদ তার স্কটিশ চার্চ কলেজের পড়াশোনা সমাপ্ত করে উনি হয়ে গেছে পরীক্ষা, রেজাল্ট আউট হওয়া বাকি আছে। প্রভুপাদ একবার করলেন কি পুরীতে গেলেন। পুরীতে যখন গেলেন তখন প্রভুপাদের পিতার এক বন্ধুর বাড়িতে গিয়ে উঠেছিলেন, চিঠি লিখে দিয়েছিলেন আমার ছেলে যাচ্ছে, কয়েকদিন থাকবে। তো সেখানে থেকে প্রভুপাদ এই পুরী মন্দিরে আসতেন, জগন্নাথ দর্শন করতেন। দক্ষিণ দ্বারে ষড়ভুজ মহাপ্রভুর বিগ্রহ আছে। কারা কারা দেখেছেন পুরীতে দক্ষিণ দ্বারে ষড়ভুজ মহাপ্রভুর বিগ্রহ? আপনি দেখেছেন শুধু? বুঝলেন? আচ্ছা, দেখেননি। ওই বিগ্রহ মহাপ্রভু যে সারণ ভট্টাচার্যকে যে সর্বভুজ বিগ্রহ দেখিয়েছিলেন, সেই বিগ্রহ পরবর্তীতে মানে স্থাপন করা হয়েছে। তো মহাপ্রভুর বিগ্রহ দর্শন করতেন প্রভুপাদ এবং চিন্তা করতেন যে মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছেন। মহাপ্রভু ভবিষ্যৎবাণী কি? পৃথিবীর নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মরিন। এটা প্রভুপাদ চিন্তা করতেন। প্রভুপাদ এটা কার কাছে শুনেছিলেন? মহাপ্রভুর কাছে। তখন তো তার গুরুদেব হয়নি, তখন তিনি দীক্ষাই নেননি। তার বাবার কাছে শুনতেন। চৈতন্য চরিতামৃত যখন শুনতেন তার বাবার কাছে, তখন উনি এই কথাটা শুনতেন যে ভবিষ্যতে এমন একটা দিন আসবে সারা বিশ্বে মহাপ্রভুর এই হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই মহামন্ত্র প্রচার হবে। প্রভুপাদ কখনো কখনো সমুদ্রের তটে ঘুরতেন, কখনো কখনো বড়দান্ডির উপরে অনেক দোকান টোকান থাকতো, সেগুলোতে দেখতেন বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে। প্রভুপাদ চিন্তা করতেন যে কী করে এই মহাপ্রভুর বাণী সারা বিশ্বে প্রচার হবে, কে এই প্রচারটা করবে, এরকম উনি চিন্তা করতেন। প্রায় 10-15 দিন উনি জগন্নাথ মন্দিরে রয়েছেন আর এরকম প্রতিদিন জগন্নাথ দর্শন করেন। তো প্রথমে তার যে পিতার বন্ধু তার বাড়িতে খাওয়া দাওয়া করতেন। তো একদিন খেতে গিয়ে দেখছেন যে ওনারা একটা বাটিতে পদ্মার ইলিশ পরিবেশন করেছেন। দেখি আপনারা এগুলো খান না?
সঙ্গে সঙ্গে প্রভুপাদ খাওয়া বন্ধ করে দিয়েছে। তারপরের থেকে ওই বাড়িতে থাকতেন, কিন্তু প্রসাদ পেতেন আনন্দবাড়ি। তো এইভাবে প্রভুপাদ প্রায় 10-15 দিন 20 দিন ধরে এই জগন্নাথ মন্দিরে পুরীতে রয়েছেন। তিনি ঘুরতেন, চিন্তা করতেন, কখনো হরিনাম করতেন, কখনো সর্বদারে ঘুরতেন। তখন তো অনেক ফাঁকা ছিল, টিভিতে ঘুরতেন, জব করতেন আর চিন্তা করতেন যে মহাপ্রভু বাণী কীভাবে। তখনও ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে ওনার সাক্ষাৎ হয়নি, ঠিক আছে, তার আগেই উনি পুরী এসেছেন। এইভাবে প্রতিদিন দর্শন করেন আর চিন্তা করেন আর ওইভাবে রয়েছেন। এইদিকে বাড়িতে কী হয়েছে, তার স্ত্রী কে বলেছে তোমার স্বামী তো সন্ন্যাস নিয়ে চলে আর তো ফিরবে না। জয় জগন্নাথ হয়ে গেছে। তখনও উনি মানে শ্বশুর বাড়ি এখনো আসেননি, বাপের বাড়িতেই রয়েছেন প্রভুপাদের স্ত্রী। সেই মুহূর্তে প্রভুপাদ পুরী চলে এসেছেন। 15-20 দিন হয়ে যাচ্ছে আর ফিরছেন না। তাই দিকে রোটে গেছে শ্বশুর বাড়িতে, তোমার স্ত্রী তাদেরকে বলেছে যে তোমার স্বামী সন্ন্যাস নিয়ে চলে গেল, তোমার আর স্বামীর ঘর করা হলো না। তো সেইটা উনি তো কান্নাকাটি করে একাকার কাণ্ড যা হয়। যাই হোক, প্রভুপাদ প্রায় 15-20 দিন পরে যখন ফিরেছেন, তখন ইতিমধ্যে এই আপনার রেজাল্ট আউট হয়েছে। রেজাল্ট অনুযায়ী ডিগ্রি স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করছিলেন, তখন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়ে গেছে। তো সমস্ত দেশ, এই যেমন আমাদের পেহেলগাঁও হলো, সমস্ত দেশ একেবারে তথ্য হয়ে উঠেছিল। তখন তো ব্রিটিশ শাসন, সমস্ত দেশ ভারতীয়রা একদম টকবক করে করছে কী করে প্রতিশোধ নেওয়া যায়। যারা মানে রাষ্ট্রপ্রেমী লোক ছিলেন তারা প্রচণ্ডভাবে বিরোধিতা করছেন। সমস্ত স্টুডেন্টরা তারা বলছেন আমরা ডিগ্রি নেব না, এই ডিগ্রি এদের কাছ থেকে আমরা সেটা গ্রহণ করব না, সনদপত্র গ্রহণ করব না। প্রভুপাদও এরকম করেছেন, উনি বলছেন আমিও নেব না। সমস্ত ইয়াং ছেলেগুলো, স্টুডেন্ট যত আছে সব রিজেক্ট করেছেন যে আমরা যারা ডিগ্রি কমপ্লিট করেছেন যে আমরা নেব না, এই সরকারের কোনো প্রকার সার্টিফিকেট আমরা নেব না। প্রভুপাদের চিন্তা করছেন ছেলেটা তো ডিগ্রি নেবে না, তাহলে চাকরি বাকরি তো পাবে না ডিগ্রি ছাড়া। যা দেশের পরিস্থিতি যা, তাতে উনি কিছু বুঝতেও পারছেন না। তখন নেতাজি সুভাষচন্দ্রের ঘোর আন্দোলন চলছে কলকাতার বুকে। লুকিয়ে লুকিয়ে চারধারে বিভিন্ন রকমভাবে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীরা যারা ছিলেন, প্রভুপাদ কখনো কখনো চাদর মুড়ি দিয়ে লুকিয়ে, কম্বল মুড়ি দিয়ে এই নেতাজি সুভাষের ভাষণ শুনতে যেতেন, একদম সিক্রেট ভাষণ, গোপন জায়গায় রক্ত গরম করে নিয়ে আসতেন। ছিল রক্ত গরম করা ভাষণ, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এরকম রক্ত গরম করা ভাষণ প্রতিদিন সন্ধ্যার সময় পুলিশের পাহারা ছিল যে কোথাও ওনার ভাষণ চলবে না, সভা কোথাও উনি করতে পারবেন না। আর উনিও কলেজ স্টুডেন্ট, প্রভুপাদের 1 ক্লাস উপরে উনি পড়তেন। তো যাই হোক, খুব উগ্রবাদী ভাষণ ছিল ওনার, জাতীয়তাবাদী উগ্রতা ছিল তার ভাষণের মধ্যে। তো প্রভুপাদ এদিকে প্রভুপাদের পিতা চিন্তা করছেন তাহলে তার জন্য একটা কাজের ব্যবস্থা করা হচ্ছে। তখন তিনি যে ফ্যামিলি ডাক্তার যিনি ছিলেন কার্তিক চন্দ্র বোস, প্রভুপাদের পিতার ফ্যামিলি ডাক্তার, ফ্যামিলি ফিজিশিয়ান, ওনাকে ধরে ধরে ওনার একটা ফ্যাক্টরি ছিল বোস কেমিক্যাল, বোস কেমিক্যাল এরকম ল্যাবরেটরি, মেডিসিন তৈরি হতো, সেখানে প্রভুপাদকে কাজে ঢুকে দিল। ইতিমধ্যে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তার যে বন্ধু তিনি নরেন্দ্রনাথ দত্ত জোর করে এক প্রকার টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছেন যে চলো মায়াপুর থেকে সাধু এসছেন, দর্শন করি। তখন উনি বলছেন যে না না না, সারা জীবন অনেক সাধু দেখছি, আমার আর সাধু দেখার দরকার নেই, আমার কাজ আছে। 2 জন স্বদেশী পোশাক, প্রভুপাদ তখন খাদি বস্ত্র পরতেন,
বিদেশি সমস্ত প্যান্ট স্যুট সব বর্জন, খাদি বস্ত্র, ভারতীয় বস্ত্র পরিধান করতেন। তো দুইজন স্বদেশী যুবক, ইয়াং ছেলে, এখন বর্তমানে বলতে গেলে আমাদের ইয়ুথ প্রিচিংয়ের ছেলেদের মতোই, ধুতি টুতি পরে তাদের দেখতে যেরকম লাগে সেরকম, সেই মোড়ের মাথায় টানা হেঁচড়া করছে, এইদিকে টানে সেই এদিকে টানে, যেন মানে টানাটানি কম্পিটিশন চলছে কে কাকে টানতে পারে। আর যারা পথচারী তার ছিলেন তারা দেখছেন যে এনারা কোথায় যাচ্ছেন, কী করছে ছেলে দুটো। এই করতে করতে এই নরেন্দ্রনাথ দত্ত প্রভুপাদের বন্ধু তিনি টানতে টানতে নিয়ে গেলেন উল্টোডাঙ্গা গৌরীবাড়ি লেন, সেই যে গৃহে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন সেখানে গিয়ে উপস্থিত। তো তারপর তো যা হলো আপনারা সেটা সবাই জানেন। প্রথম যখন প্রভুপাদ সিঁড়ি দিয়ে উঠছেন, প্রথমে প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের তিলকটা দেখলেন। এই তিলক ঊর্ধ্বপুণ্ড তিলক দেখে বুঝতে পারলেন ইনি হচ্ছেন গৌরীয় বৈষ্ণব, কারণ এই ধরনের তিলক সাধু তো অনেক দেখেছেন, এই ধরনের তিলক কারো কপালে নাই, কারো প্যারালাল, কারো বা লাল সিঁদুর, বিভিন্ন জন, কেউ গাঁজা হাড়ি গাঁজা খাওয়া সাধু। প্রভুপাদ তার প্রতিদিন তার বাড়িতে দুপুরবেলা 5 জন সাধুকে নিমন্ত্রণ করত। দুপুরবেলা যা রান্না হতো 5 জন সাধু খেত। আছেন কেউ গৃহস্থ এরকম দুপুরবেলা প্রতিদিন 5 জন সাধুকে খাওয়ান? কই দেখি, মাঝে মধ্যে একটু বেশি খাওয়ান নাকি? মানে এভারেজে ঠেলে নিয়ে আসেন। প্রভুপাদের পিতা প্রতিদিন বাজারে যেতেন, সাধু যা পেতেন, কালীর ভক্ত, শিবের ভক্ত, বাসুলির ভক্ত, যার ভক্তই হোক, তিনি ওগুলো দেখতেন না, সাধু নিমন্ত্রণ করতেন। সাধু আপ্যায়ন উনি কীরকম করতেন? প্রসাদ পাওয়ানোর পর সাধুরা যখন বসতেন তখন নানা রকম সরঞ্জাম থাকতো, হুকা থাকতো, পান সুপারি থাকতো। বৈষ্ণব কিন্তু উনি, কিন্তু সাধুরা কেউ পান সুপারি খায়, কেউ হুকা, হুকা চেনেন তো? হ্যাঁ, তো হুকাও রাখতেন। আমি চিন্তা করতাম বৈষ্ণব বাড়িতে পান সুপারি হুকা এসব তো কি, কিন্তু আমরা সাধু সেবা চাই। উনি তো খেতেন না, সাধু অনেকে আছে হুকো টানবে খাওয়ার পরে, তো সেই ব্যবস্থা ছিল। এরকম উনি সাধু সেবা। সাধু সন্তুষ্ট হয়ে গেলে সাধুকে এবার প্রণামী দিয়ে এই ছেলেকে সামনে নিয়ে আসতেন, বলতেন আমার ছেলেকে আশীর্বাদ করুন, এ যেন ভবিষ্যতে ভাগবতের প্রচারক হতে পারে, রাধারানীর ভক্ত হতে পারে। এইরকমভাবে যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে দেখলেন উনি, তখন উনি চিনতে পারলেন যে এই সাধু তো গৌরীয় সাধু হবে। আমি এতদিন যা সাধু দেখেছি দিনে 5 জন করে, তাহলে হিসাব কত হয়? কত সাধু দেখেছেন? হ্যাঁ, প্রভুপাদ মোটামুটি যখন 20-22 বছর বয়স তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে দেখা হয়েছে, তাহলে কত হতে পারে? গৌরীয় বৈষ্ণব তেমন একটা পাননি দর্শন। প্রথম গৌরীয় বৈষ্ণবের তিলক দর্শন করে সঙ্গে সঙ্গে প্রভুপাদের মনে একটা শ্রদ্ধার ভাব জেগে এসেছে। তিনি দিব্য পুরুষ ছিলেন, শ্রদ্ধা। তারপরে গিয়ে প্রণাম করেছেন, প্রণাম করে উঠতে কি বলেছেন? দেখুন, হ্যাঁ, এই যে এরা সব জানে না, কেউ শোনি হ্যাঁ হ্যাঁ রাইট। তা যখন প্রভুপাদ শুনলেন যে তোমরা শিক্ষিত যুবক, তোমাদের উচিত পাশ্চাত্য জগতে মহাপ্রভুর বাণী ইংরাজি ভাষায় প্রচার করা, মহাপ্রভুর বাণী ইংরাজি ভাষায় প্রচার করতে হবে, এইটাই দ্বিতীয় একজন ব্যক্তির কাছ থেকে শুনছেন প্রভুপাদ। প্রথম ব্যক্তি হচ্ছেন তার পিতা, আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন ইনি। এই কথাটা শুনে সঙ্গে সঙ্গে প্রভুপাদের মনে একটা বিদ্যুৎ গতিতে একটা ইচ্ছা জাগলো যে আমি এনাকে পরীক্ষা করব। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে পরীক্ষা করতেন যে ওনার কতটা আগ্রহ রয়েছে, মহাপ্রভুর বাণী প্রচারের প্রতি কতটা আগ্রহ আছে, এটা আমি যাচাই করে দেখব।
সঙ্গে সঙ্গে উনি প্রশ্ন করলেন যে আমরা হচ্ছি পরাধীন, আমাদের কথা কে শুনবে, আমাদেরকে আগে স্বাধীন হতে হবে। এটা প্রভুপাদ কিন্তু ইচ্ছাকৃতভাবে এই প্রশ্নটা ছিল, যাচাই করে দেখুন যদি সাধু মহাপ্রভুর বাণী প্রচারের জন্য কতটা উপযুক্ত। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি 2 ঘন্টা প্রভুপাদকে বিচার করলেন। এই মোটামুটি সন্ধ্যা 6টার দিকে প্রভুপাদ গিয়েছিলেন দর্শন করতে, রাত্রি 8টা পর্যন্ত 2 ঘন্টা শুধু প্রভুপাদকেই ক্লাস দিলেন, আর বাকি সবাই যারা ছিলেন তারা বসে বসে শুনছিলেন। যে মহাপ্রভুর বাণী কোনো রাজনৈতিক পরিস্থিতি, স্থান, কাল, পাত্র কোনো কিছুর উপর নির্ভরশীল নয়। ভক্তি স্বতন্ত্র, ভক্তির প্রচার কোনো বাধার উপরে আটকে থাকবে না। ভক্তি স্বতন্ত্র যেহেতু তার প্রচারও স্বতন্ত্র। তো 2 ঘন্টা এই নীতিটা শেখানোর পর প্রণাম করে তারা নেমে আসছেন সিঁড়ি দিয়ে। তার বন্ধু নরেন্দ্রনাথ দত্ত জিজ্ঞাসা করছেন, অভয় কিরম সাধু দেখলে? রিয়েলাইজেশন বলো, কী সাধু দেখলে, কেমন সাধু? প্রভুপাদ তখন একদম চোখ 2 ঘন্টা ক্লাস শুনেছেন, কান দিয়ে যেন একবারে গরম হাওয়া বেরোচ্ছে। ওনার এতদিনের ভাবনা ধারা চিন্তা সব উনি দূর করে ফেলেছেন সন্দেহ। তখন প্রভুপাদ একটা মন্তব্য করেছিলেন যে আজকে যদি আমি বিবাহিত না হতাম তাহলে এক্ষুনি এই সাধুর চরণেই আত্মসমর্পণ করতাম। তোমরা শুনছো কি? তোমাদের কিন্তু আমি প্রশ্ন জিজ্ঞাসা করি, প্রশ্ন জিজ্ঞাসা করবো বিশাল। কুকুর তাড়াতে গেছো তুমি। তা এইভাবে আমরা দেখলাম যে প্রভুপাদ তার গুরুদেবকে পরীক্ষা করেছে, কনভিন্স হয়ে গেছেন যে ইনি আমার গুরুদেব হওয়ার করছে। সেদিন প্রভুপাদ সেই ভক্তিবেদান্ত সরস্বতী ঠাকুর চরণ আশ্রয় সেদিন থেকেই করলাম। তারই কৃপাতে আমরা আজকে সারা বিশ্বে দেখছি প্রভুপাদ পাশ্চাত্যে যাওয়ার আগেই জগন্নাথ সেখানে পৌঁছে গেছেন। প্রভুপাদ যখন বিদেশে রয়েছেন তখন প্রভুপাদের শিষ্যা মালতী মাতাজি তিনি একটা দোকান থেকে, শপিং মল থেকে এই জগন্নাথ বলদেব সুভদ্রা দেখেছেন ভারতীয় পুতুল, তো জগন্নাথকে কিনে নিয়ে গেছেন প্রভুপাদের সঙ্গে। প্রভুপাদকে উপহার দেবেন, ইন্ডিয়ান জিনিস, উনি ইন্ডিয়া থেকে এসেছেন, ওটা উপহার দেবেন। তো প্রভুপাদকে দেখে, জগন্নাথকে দেখে সঙ্গে সঙ্গে প্রভুপাদ দণ্ডবোধ করেছেন এবং প্রভুপাদ ওনাদেরকে বললেন এর সঙ্গে আরও দুটো আছে, সাদা একটা হলুদ, নিয়ে আসো। তো সেই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে তারা নিয়ে এলেন। তো প্রভুপাদ বিদেশে যাওয়ার আগে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সেখানে গিয়ে পৌঁছে গেছে প্রভুপাদের সেবা গ্রহণ করার জন্য। তো যাই হোক, এখন আমি শান্তনু সিংহ প্রভুকে অনুরোধ করছি আপনাদের কিছু বলে জগন্নাথ হরে কৃষ্ণ।